দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য না হলে দেয়া হবে একাধিক প্রস্তাব। আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি, তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। গণতান্ত্রিক ধারা ফেরাতে প্রয়োজন দ্রুত নির্বাচন, জাতিসংঘ মিশনকে জানালো বিএনপি। গোয়েন লুইসের সাথে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা। জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ। অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। দুর্গাপূজা খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে সব চক্রান্ত নস্যাৎ করা হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সহিংসতা ছড়ানোর অপচেষ্টার সব ঘটনার হবে তদন্ত। যে কোনো উপায়ে হামাসের নিরস্ত্রীকরণের ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। তেল আবিবকে চাপ প্রয়োগের আহ্বান স্বাধীনতাকামীদের। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 15 অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে একথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, ঐক্যমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা দ্রুততার সাথে কমিশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, সব রাজনৈতিক দলের প্রস্তাব সমন্বয় করে সরকারের কাছে উপস্থাপন করবে ঐক্যমত্য কমিশন। দলগত অবস্থানের বাইরে গিয়ে সমন্বিত প্রস্তাব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি, তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য কমিশন সব রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলোও ঐক্যমত্য কমিশনকে সমর্থন দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে বলে জাতিসংঘ মিশনকে জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘ মিশনের প্রতিনিধি দলের বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। বেলা 11টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস। আমির খসরু বলেন,
গণতন্ত্র মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের স্বীকৃতি দিতে চায় বিএনপি। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people and all that you've achieved over the past years. So it's been really an honor and a pleasure to. জাতীয় নির্বাচনের দিন এক ব্যালটে সংসদ সদস্য এবং আরেক ব্যালটে জুলাই সনদ নিয়ে হ্যাঁ না ভোট করার প্রস্তাব দিয়েছে বিএনপি। যমুনা টেলিভিশনকে একথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর চলমান বৈঠকের মধ্যেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপির এই প্রস্তাবের কথা জানান তিনি। সংসদ সদস্যদের জন্য যে ব্যালটটা থাকবে তার পাশাপাশি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই হ্যাঁ বা না এইরকম একটা ব্যালট থাকতে পারে। এটাও তো গণভোট, কারণ একই আয়োজনে সেই আয়োজনটা করা গেলে তাহলে রাষ্ট্র সব দিক থেকে ব্যয় সংকলন করতে পারবে এবং জনগণের ম্যান্ডেটটাও নেওয়া যাবে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অন্যদিকে সিরাজগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল এমন অভিযোগও তোলেন উপদেষ্টা। তিনি জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতিমধ্যে প্রমাণিত। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় এখন অনেকটাই স্বাভাবিক জনজীবনে। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। গত রাতে 144 ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসকের জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগ্ম ছাত্র জনতা। বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো। গত 27 সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে 144 ধারা জারি করে প্রশাসন।
46 জেলা ছিল, বর্তমান তুলে দিচ্ছে। বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার হাজার করতেছে। জামিলাগুলি ছিল, ওগুলি এখন আর নাই। চাইলে আপনারা সবাই সাজেকে যেতে পারেন। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানায় গতকাল শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধাও 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত। সন্ধ্যা নামলেই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয়। গভীর রাতে নীরব মহাসড়কে চলে ডাকাতি লুটপাট। ভুক্তভোগীরা থানায় মামলা করেও কোনো প্রতিকার পাচ্ছে না। মহাসড়কে একাধিক ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য টহল জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত 11টা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের গড্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি। প্রাইভেট কার থামিয়ে চালক ও 2 নারী সহ 5 যাত্রীকে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে একটা ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার, একটা ছেলে, একজন বয়স্ক মহিলা, একজন মেয়ে, আরেকজন বয়স্ক বাবা, ঠিক আছে। পুরো গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ, গয়নাগাটি, অনেক টাকা, তারপরে মোবাইল 5 জনের সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়ে রয়েছে কলা ও লেবু বাগান। সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল। মূলত হয়েছে যে কলা গাছ, জঙ্গলে এর পাশে টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে থাকে। জোর জঙ্গলের পাশে থাকে, লোকজন যে আসে অমনি যায় হামলা করে। এই কলা গাছগুলো দ্রুত মনে করেন যে পরিষ্কার করা লাগবে। এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারবো। শুক্রবার প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীরগতিতে। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি। তারপর আমরা এই রাস্তার 2 পাশে কলা গাছ পরিষ্কার করেছি। আবার এগুলো ব্যক্তিগত কলা গাছ আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। জারিন অর্নি, যমুনা নিউজ। সব দিক থেকে হামাসকে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সোমবার কায়রোয়ে শুরু হতে যাওয়া আলোচনায় খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জন্য সব পথ বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথার সুর ধরেই বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি, সোজাভাবে হোক কিংবা কঠোরভাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করবেই সেনারা। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে প্রাথমিকভাবে হামাস ইসরায়েলের আংশিক সম্মতির পর মিশরে শুরু হতে যাচ্ছে বিস্তারিত আলোচনা। পরোক্ষ বৈঠকে যোগ দিতে এরই মধ্যে কায়রোয় পৌঁছেছে মধ্যস্থতাকারীরা সহ সব পক্ষের প্রতিনিধিরা। আলোচনায় হামাসকে চাপে রাখতে আগেভাগেই হুমকি থামকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, পূর্ণাঙ্গ চুক্তির জন্য খুব দেরি করতে রাজি নন তিনি। জানান, হামাসকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো সব পথ বন্ধ হয়ে যাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জন্য। কিছুক্ষণ পর আরেক পোস্টে বলেন, গাজার নির্দিষ্ট রেখার বাইরে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে কোন এলাকা কিছুই স্পষ্ট করেননি। একই সুরে কথা বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, শান্তি চুক্তি চূড়ান্ত করতে দ্রুত বন্দোবস্তের তাগাদা দিয়েছেন কায়রোর আলোচক দলকে। শিগগিরই জিম্মিদের ফেরার খবর দেবেন বলেও আত্মবিশ্বাসী নেতানিয়াহু। যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সন্ত্রাসমুক্ত করবে তার সেনারা, দিয়েছেন এমন হুমকি।
গুরুত্বপূর্ণ অর্জনের প্রান্তে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সব জিম্মির মুক্তির খবর দিতে পারবো। দ্বিতীয় ধাপে হামাস নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করা হবে, হয় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক পথে, নয়তো আমাদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে। এত কূটনৈতিক তৎপরতার মধ্যেও বন্ধ হয়নি গাজায় আগ্রাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবে ভরসা রাখতে পারছে না হামাস। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলনের নতুন ঢেউ দেখছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ইতালি সহ বিভিন্ন দেশ। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও ব্যাপক ধরপাকড়েও থামছে না জনস্রোত। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে প্রায় 500 মানুষকে। ইতালির রোমে চলমান ধর্মঘটে বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে হয় ব্যাপক সংঘর্ষ। সরকারের নিষেধ উপেক্ষা করেই গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। অনড় বিক্ষোভকারীদের সরাতে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়। এরপরও অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ থামেনি। মারামারি সংঘাতের এই দৃশ্য ইতালির রোম শহরে। গত 4 দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ধর্মঘটে রীতিমতো অচল দেশটির অনেক শহর। দাঙ্গা পুলিশের সাথে নিয়মিতই সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষুব্ধ জনতা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল এখন ইউরোপের বেশ কয়েকটি দেশ। টানা 2 বছর ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার নিপীড়নে এমনিতেই ক্ষুব্ধ লাখ লাখ ইউরোপীয়। এর মধ্যেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমাদের সরকারের ভূমিকা অগ্রহণযোগ্য নয়। আমরা ফিলিস্তিনিদের জানাতে চাই, ইতালির সরকার এখন আর জনগণকে প্রতিনিধিত্ব করছে না। টানা বিক্ষোভ হচ্ছে স্পেনেও। 4 দিন ধরে মাদ্রিদ ও বার্সেলোনা সহ বড় শহরগুলো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের দখলে। গণহত্যায় ক্ষুব্ধ স্প্যানিশরা চালাচ্ছে ভাঙচুরও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছে ফরাসিরাও। ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখায় ম্যাক্রন প্রশাসনের সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। আমাদের চাওয়া একটাই, ফিলিস্তিনের স্বাধীনতা। ট্রাম্প এমন কেউ নন যিনি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করেন। তার উপর আমাদের ভরসা নেই। যুদ্ধবিরতির দাবি শুধু কাগজে কলমেই। আমাদের সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে, তাদের সাথে বিভিন্ন চুক্তিও অব্যাহত রেখেছে। আমরা চাই ইসরায়েলের সাথে সব চুক্তি স্থগিত করে তাদের চূড়ান্তভাবে বয়কট করা হোক। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। বিনা বাধায় গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল পর্তুগালের লিসবন, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তানের বিভিন্ন শহরেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, এই শ্বেতপত্রে উঠে আসবে বিগত সরকারের সময়ে অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম। এছাড়া মানহীন শিক্ষায় চটকদার GPA 5, অবকাঠামোগত অনিয়ম সহ নানা বিষয় তুলে ধরা হবে শ্বেতপত্রে। উপদেষ্টা সিয়ার আবরার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি, অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার GPA 5 বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে।
পূজার ছুটি শেষে আবারও জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করেন। এর মধ্যে বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণায় অংশ নেয় শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর বিভিন্ন আশ্বাস দেন ভোটারদের। নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এমন পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। এদিকে দুপুরে প্রার্থী ও ভোটারদের সাথে কমিশনের মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রার্থী ও ভোটারদের সাথে কমিশনের মত বিনিময় সভা শুরু হয়েছে কিনা এবং প্রচারণা কতটা জমে উঠেছে সেটা একটু জানতে চাই। লোপা, দুপুর দুটোই আসলে এই সভাটি শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত যারা নির্বাচন কমিশনার রয়েছেন কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন। তবে এখনো পর্যন্ত সকল প্রার্থী এবং তাদের প্রার্থীদের প্রতিনিধিরা আসলে এসে না পৌঁছায় সেই সভাটি এখনো পর্যন্ত আসলে শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা দেখছি এখানে অনেক প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা কিংবা ভোটাররা অনেকে এসেছেন। মূলত এই সভাটি ডাকা হয়েছে নির্বাচনের আগে প্রার্থীদের ভাবনা এবং যারা ভোটাররা রয়েছেন তারা কি বলছেন সেই বিষয়গুলো জানার জন্য, তাদের মতামত, নির্বাচন কমিশনের মতামত কি সেই বিষয়গুলো আসলে তুলে ধরার জন্য একটি দুই পক্ষের একটা মেলবন্ধন বলা চলে এই সভাটি। তবে এখনো পর্যন্ত আসলে সেটি শুরু হয়নি। তবে সকাল থেকে আমরা দেখছি, যদিও বা সম্ভবত এটি দেরি হওয়ার কারণ হিসাবে যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে বড় বড় প্যানেলভুক্ত যেসব প্রার্থীরা রয়েছেন, প্যানেল রয়েছেন, তারা এখনো পর্যন্ত প্রচারণায় ব্যস্ত। তারা প্রত্যেকটি ফ্যাকাল্টি, তারা হলগুলোতে প্রচারণা চালছেন। বিশেষ করে এখন কিন্তু শাটল ট্রেনের শিডিউলের সময়, সেক্ষেত্রে শাটল ট্রেনও একটা প্রচারণার বিষয় থাকে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত অনেক প্রার্থী এবং প্যানেলের প্রতিনিধিরা এসে পৌঁছায়নি। হয়তো অল্প কিছুক্ষণ পরেই তারা আসবেন এবং যে সভাটি সেটি শুরু হবে। তবে আমরা উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে চাকসু নির্বাচনের যেই প্রচারণা সেটা দেখছি এবং প্রত্যেকটি প্যানেল, আমরা অন্যান্য ইউনিভার্সিটিগুলো যেটি দেখেছি একটি প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য সেটি কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখিনি। ছাত্রদল, ছাত্র শিবির অন্যান্য যেসব প্যানেল রয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছে। আমরা দেখছি তারা একে অপরের সাথেও আসলে তারা কুশলাদি বিনিময় করছেন, তাদের সাথে কোলাকুলি করছেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ এখানে রয়েছে এবং যারা ভোটাররা রয়েছেন, যেহেতু দীর্ঘ 35 বছর পরে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবাই চাচ্ছেন একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণাও। সকাল থেকেই আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন তারা। পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সময় বৃদ্ধি করায় 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এ সময় ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, দীর্ঘ ছুটির পর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? লোপা, উৎসাহ উদ্দীপনা সকাল থেকে আমি ভালোই দেখছি। তবে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, এবং কম থাকলেও সকাল থেকে আমি দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেমন পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিলসিলা এবং বিভিন্ন একাডেমিক ভবনের সামনে যে শিক্ষার্থীগুলো এসেছে এবং ক্লাস শেষ করে যারা বাহিরে এসেছে, সকাল থেকে তারা যাচ্ছেন, গিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের যে হ্যান্ডবিলগুলো রয়েছে, ক্যান্ডিডেটদের হ্যান্ডবিলগুলো দিয়ে তাদের পরিচয় দিয়ে কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন, এ বিষয়গুলো নিয়ে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। বলা যায় যে আজকে একটু শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও প্রচারণা কিন্তু থেমে নেই। আমি সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি এবং যেমনটি দেখছি যে টানা ছুটির পরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের এই যে এলাকাগুলো রয়েছে এর বাইরেও হলগুলোতে কিন্তু প্রচারণা শুরু হয়েছে এবং প্রচারপত্র সেটি কিন্তু বিতরণ করার যে বিষয়টি সেটিও দেখছি। একই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নারী ক্যান্ডিডেটরা রয়েছে এবং বিভিন্ন পদের যে ক্যান্ডিডেটরা রয়েছে সকলে একত্রিতভাবে এসেছেন এবং 12টি প্যানেলের যারা দায়িত্বরত রয়েছেন তারাও খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও বসে নেই, তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে বেলা যত গড়াচ্ছে প্রচারণা চলছে এবং আগামীকাল থেকে উপস্থিতি আরও বাড়বে, প্রচারণা আরও জমজমাট হয়ে উঠবে বলে শিক্ষার্থীরা বলছেন। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি এবং গাছপালা। সকাল 6:30 নাগাদ ঝড়ের আঘাতে কাইমনোহালী, চরনোহালী, পূর্ব কচুয়া, সর্দারপাড়া, মিনারবাজার, চর বাগডোহারা গ্রামের কয়েকশো কাঁচা, আধা পাকা ও পাকা বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ, গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় সড়কে যাতায়াত ব্যবস্থা। এছাড়া বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইস রাষ্ট্রদূত রেতো রেংলে। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াতে আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সুইস রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারা। পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গাল ভরা গল্প করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত 15 থেকে 16 বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রিজভী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কুড়িগ্রামে প্রতি বছরই নদী ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো পরিবার। অর্ধযুগে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব 15,000-এর বেশি পরিবার। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র আর দুধকুমার নদীর তীর জুড়ে মানুষের দীর্ঘশ্বাস। নদী শাসন আর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে জেলাবাসী। ফসলি জমি, ভিটেমাটি সবই গেছে নদী গর্ভে। সহায় সম্বল হারিয়ে এখন অন্যের জমিতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিন কাটছে কুড়িগ্রামের ফুলবাড়ির চরগোরক মণ্ডল গ্রামের সোনাভান বেগমের। বাড়িটা কি কারণে নদী আসিয়া ভাঙি নিয়ে গেছে, কি করব, জিনিসপাতি নিবে পাইনি, ঘর দুয়ার নিবে পাইনি, জমা জমিন নাই। নদী ভাঙনে নিঃস্ব রোকেয়া বেগমের আশ্রয়ও অন্যের বাড়িতে। প্রতিটি দিন কাটে চরম কষ্টে। প্রশাসনের তথ্য বলছে, গত 6 বছরে নদী ভাঙনে জেলার 9 উপজেলার 15,500 পরিবার গৃহহীন হয়েছে। 4-5 বিঘা জমিন গেছে আমার, গরু, আমাদের যে বাড়ি ঘর নদী গেছে, তারপরে ফেরে যে গাছ গাছালি গুলো সব ভেঙে গেছে। 3 বিঘা মাটিও গেছিলাম, ভেঙে নদী গর্ভ চলে গেছে। এখন আর পরে আর জমিও নেই, আর আবাদ হয়ে গেনি। এখন মনে করেন হাতের ভুল চলতেছি, কামলা কিষানতে চলতেছি। এখন বাড়িটুকু যে করে আছে এটুকু নদীর গর্ভে চলে যেতেছে, এইরকম অবস্থা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার আর জিঞ্জিরাম নদীর ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি হারাচ্ছে প্রায় 2,500 পরিবার। স্থানীয়রা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। নদী নিয়ে গেছে বাড়ির ভিটে, শ্বশুর শাশুড়ি কব্বর চলে গেছে, আমাদের ক্ষেত খামার চলে গেছে। এখন আবাদ বসত করে খাবো, সেই ক্ষেত খামার নাই। স্থায়ী বাঁধ না দিলে বহু হাজারে হাজারে জমি ক্ষতি হয়ে যায়,
কয়েক গ্রাম ভেঙে গেছে, আরও সামনে যে আর কয়েকটা গ্রাম আছে এটাও যায়। তাও যদি লিবা যদি না বাঁধে তো আমার বাড়ি বিটে জ্বালাও চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর 5টি নদীর 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে 4.71 কিলোমিটার এলাকায়। ইতিমধ্যে বানিয়াপাড়া এবং ধনিরামপুর এলাকায় ভাঙন রোধের জিও ব্যাগ দ্বারা বাস্তবায়নের জরুরি কাজে বাস্তবায়নের জন্য অনুমতি পেয়েছি, যা শুরু হয়েছে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি, আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি। নদী ভাঙন ঠেকাতে পরিকল্পিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহিরিন চৌধুরী। সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, কারো প্রিয়জন। তার শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। না থেকেও শিক্ষক মাহিরিন যেন আছেন সবখানেই। বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে যমুনা টেলিভিশন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, আর ছবি তুলেছেন মাসুম খান। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহিরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 জন শিশুকে। নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন ওরাও তার সন্তান। পৃথিবীর বুকে মাহিরিন চৌধুরী নিজের শেষ চিহ্নস্বরূপ রেখে গেছেন 2 সন্তানকে। স্ত্রীকে হারিয়ে এই 2 সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের। এখনো বিশ্বাস করতে পারেন না মাহিরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে 2 জন আছে। সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। ঘরের কোণে কোণে মাহিরিন চৌধুরীর স্মৃতি। যে ড্রেসিং টেবিল ছিল মাহিরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় 2 জন বসে গল্প করতেন, জ্যোৎস্না দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনও 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে, হয়তো মনে মনে জানান, তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন। ধুলো পড়ে যাচ্ছে, চেষ্টা করে জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু। তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া। পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা। 3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটা তো ধরেন একটা বেল বাজতো, যে মা আসতো, তো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো। 99%ই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহিরিন মিস। পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি। শিক্ষার্থীরাও ছুটে আসতো তার কাছেই। বাসায় আসলে হাতে চকলেট, তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল? তো বলে যে আর বললো না, কয় আসতেছি স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো ওই যে মাঠে খেলাধুলা করে, দৌড়ায় আইসা বলো মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম। মায়ের মতো বড় বোনকে হারিয়ে মুষড়ে পড়েছেন মাহিরিনের স্বজনরা। স্মৃতি ধরে রাখতে মাহিরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন, তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে।
যেন আমাদের পরিবারের মধ্যে আমরা যেন তার যেই চিন্তাধারাটা, তার যেই মানে যেরকম বড় মানের মন মানসিকতা একজন মানুষের পরিচয় দিয়ে দিছে, এটা যেন আমরা নিজেরা একটা ধারণ করতে পারি, তার বাচ্চারা ধারণ করতে পারে। শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন, শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীর প্রয়োজনে ঝাঁপ দিতে হতে পারে আগুনেও। বিশ্ব শিক্ষক দিবসে মাহেরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। পাশাপাশি অ্যাডহক কমিটি থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলে জানিয়েছেন চেম্বার আদালত। এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে। আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। বিসিবির তরফ থেকে বলেছি যে সব প্রক্রিয়া একদম সঠিকভাবে অ্যাজ পার কনস্টিটিউশন হয়েছে, সে কারণে এই নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে তা মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা রয়েছে না। 15টি ক্লাবকে নতুন করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাটাকে চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন এবং 30শে সেপ্টেম্বর 2025 তারিখে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রুল ইস্যু করেন এবং এই 15টি ক্লাবকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচন কমিশন যে অন্তর্ভুক্ত করেছেন, সেই সিদ্ধান্তটি স্থগিত ঘোষণা করেন।